জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 22 ফেব্রুয়ারি 2024 এক্সামের সেকেন্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে 12, 8 এবং 24-এর সর্বোচ্চ সাধারণ গুণিতক কোনটি? সর্বোচ্চ সাধারণ গুণিতক মানে কি? এইচসিএফ। এইচসিএফ মানে কি? এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে আমি 12, 8 এবং 24-কে ভাঙতে পারবো। তাহলে 12, 8 এবং 24-কে আমি একটা সংখ্যা দিয়ে ভাঙতে পারবো, সেটা হচ্ছে অপশন নাম্বার 2, 4। কেননা 12 দিয়ে শুধু 12 যাবে এবং 24 যাবে, 8কে যাবে না। 6 দিয়ে 12 এবং 24 যাবে, 8কে যাবে না। এবং 8 দিয়ে 8 এবং 24 যাবে, 12কে যাবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে S1 এবং S2 দ্বারা প্রাপ্ত নম্বরের গড় S2 এবং S3 দ্বারা প্রাপ্ত নম্বরের গড় থেকে 35 বেশি। যদি S3 দ্বারা প্রাপ্ত নম্বর 75 হয়, তাহলে এখানে কি দেওয়া আছে? S3 সমান সমান কত? 75। তাহলে কোথাও যদি S3 লেখা থাকে তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো? 75, 75। এরপর কি বলা হয়েছে যে S1 দ্বারা প্রাপ্ত নম্বরগুলি কত? দেখো, আমি যদি তোমাদের বলি যে 4 এবং 6-এর গড় কত, তাহলে তোমরা কি করবে? 4 এবং 6 যদি গড় বার করতে হলে তোমরা দুটি সংখ্যাকে যোগ করবে। তাহলে 4 + 6 করবে, তারপরে কি করবে? যতগুলি সংখ্যা আছে, তাহলে এখানে কটি সংখ্যা আছে? দুটি সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে ভাগ করবে। তাহলে কোনো সংখ্যার যদি আমরা গড় বার করি, তাহলে সেই সংখ্যাগুলিকে প্রথমে যোগ করি এবং যতগুলি সংখ্যা থাকে ততগুলি সংখ্যা দিয়ে ভাগ করি। তাহলে এখানে দুটি সংখ্যা ছিল, দুটি সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি। তাহলে দেখো এখানে কি বলা আছে? S1 এবং S2 দ্বারা প্রাপ্ত নম্বরের গড়। তাহলে S1 এবং S2 দ্বারা প্রাপ্ত নম্বরের গড় কত হবে? S1 + S2 ভাগ 2। তাহলে এদের গড় হবে S1 + S2 ভাগ 2। তাহলে এখানে কি বার হলো? এখানে বার হলো S1 এবং S2 দ্বারা প্রাপ্ত নম্বরের গড়। এবার কি বলা হয়েছে যে S2 এবং S3 দ্বারা প্রাপ্ত নম্বরের গড় থেকে 35 বেশি। তাহলে S2 + S3 মান এখানে কত দেওয়া আছে? 75। তাহলে S3 জায়গায় আমরা 75 লিখতে পারি। তাহলে S3 মান কত? 75। এবার এদের গড় কত হবে? দুটি সংখ্যা, তাহলে ভাগ 2। এদের থেকে কত বেশি? এদের থেকে 35 বেশি। ক্লিয়ার? দেখো সমানের এদিকে আছে, সবার নিচে 2 আছে। তাহলে 2 সমানের ওই দিকে চলে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2 সমানের ওই দিকে চলে গিয়ে কি হয়ে যাবে? গুণ 2। তাহলে 2 দিয়ে কেটে যাবে। এবার দেখো এখানে এদিকে কি আছে? S1 + S2। এখানে কি আছে? মাইনাস। প্লাস থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু মাইনাস আছে, এখানে একটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে। দেখো যদি মাইনাস থাকে তাহলে এই যে সমানের ভিতরে যে সিম্বলগুলো আছে, মানে যে চিহ্নগুলো আছে, তাদেরকে চেঞ্জ করে দেবে। কেননা এই যে মাইনাসের সাথে সমানের মধ্যে যে চিহ্নগুলো থাকবে তাদের গুণ হবে। তাহলে দেখো S2 এর আগে কিছু মানে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসই কি হয়? মাইনাস। তাহলে মাইনাস S2। দেখো এখানে আছে মাইনাস। 75 এর আগে কি আছে? প্লাস। তাহলে মাইনাস আর প্লাসের গুণ হয়ে কি হয়ে যাবে? -75। এটা সমান সমান কত? 35 দোকানে কত? 70। তাহলে দেখো এখানে আছে -S2, এখানে আছে +S2। তাহলে মাইনাস প্লাস কি কেটে যাবে। তাহলে S1 মাইনাস কত আছে? 75 সমান সমান কত আছে? 70। তাহলে S1 = কত হবে? সমানের এদিকে কি আছে? 70, সমানের এদিকে -75, সমানের ওইদিকে গেলে কি হয়ে যাবে? +75। তাহলে S1 = কত হবে? 70 আর 75 কত হচ্ছে? 145। অপশন নম্বর 1 আমাদের সঠিক অ্যান্সার। তো যদি এই অঙ্কটি তোমাদের বুঝতে সমস্যা হয়, কোনো একটি পয়েন্ট বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরের দিন এই অঙ্কটি আবার অ্যাড করে দেবো। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি হচ্ছে 48 সেমি ব্যাসার্ধের একটি গোলার্ধকে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধের কয়টি গোলাকার বল তৈরি করা যায়? দেখো এখানে গোলার্ধ মানে কি? অর্ধগোলক। আর অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব। আর গোলাকার মানে কোনো একটি গোলকের, গোলাকার মানে কি? গোলক। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এই অঙ্কটি করার আগে আমি তোমাদের এই অঙ্কটির বিষয়ে একটা বেসিক পয়েন্ট বলে দিই। ধরো তোমার কাছে 1 লিটার জলের একটি বোতল আছে। এবার আমি তোমাকে বললাম ওই 1 লিটার জলকে তুমি সমান পরিমাপে 4 ভাগে ভাগ করো। তাহলে ভাগ করার পর জলের আয়তনে কি কোনো পরিবর্তন হবে? তাহলে 4 ভাগে যদি ভাগ করো তাহলে কি? প্রত্যেকটা পাত্রে 250 গ্রাম 250 গ্রাম করে, 250 ml 250 ml করে জল থাকবে। তাহলে
জলের আয়তনে কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে কোনো বড় বস্তু যেমন লোহার বল, লোহার রড বা গোলাকার বস্তু কে গলিয়ে যদি আমরা ছোট ছোট গোলাকার বল তৈরি করি, তাহলে বড় গোলাকার বলের আয়তন সমান হবে কি ছোট গোলাকার বলের আয়তন। তাহলে এই বড় গোলার্ধটাকে আমরা গলিয়ে কি করব, 8 সেমি ব্যাসার্ধের ছোট ছোট বল তৈরি করব। তাহলে গোলার্ধের আয়তন সমান সমান হবে, গোলার্ধের আয়তন সমান সমান হবে ছোট ছোট গোলাকার বলের আয়তন। তাহলে আমরা কি করবো এখানে, গোলার্ধর আয়তন সমান সমান কি লিখবো, ছোট ছোট গোলাকার বলের আয়তন। তাহলে গোলার্ধ মানে অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই আর কিউব। তাহলে 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব সমান সমান কি হবে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে দেখো এখানে গোলার্ধর ব্যাসার্ধ কত আছে 48 এবং গোলাকার বলের ব্যাসার্ধ আছে 8 সেমি। তাহলে 2/3 পায়ের মান কত 22/7 ইন্টু আর। তাহলে গোলার্ধর ব্যাসার্ধ কত 48 সেমি। তাহলে 48 কিউব কত হবে 48 গুণ 48 গুণ 48 মানে 48কে 3 বার গুণ। তাহলে 48 গুণ 48 গুণ 48 সমান সমান কত হবে 4/3 পায়ের মান কত 22/7 গুণ আর কিউব, আর কত আছে 8 আছে। তাহলে 8 এর কিউব কত 8 গুণ 8 গুণ 8। এবার কাটাকাটি করলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। দেখো আমি কাটছি 4/3 না 22/7, 22/7 কমন আছে কেটে যাবে। দেখো নিচে 3 আছে 3 3 কেটে যাবে। 2 দিয়ে কাটছি 2 দোকানে 4। দেখো 8 দিয়ে কাটছি 8 6 আসতে 48 6 আসতে 48 6 আসতে 48 2 আছে 2 দিয়ে কাটছি 3 দোকানে 6। তাহলে দেখো 6 6 এবং 3, তাহলে আমার অ্যান্সার কত হবে 6 গুণ 6 গুণ 3। তাহলে 6 6 কত 36। তাহলে 36কে 3 দিয়ে গুণ করলে কত হবে 108। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেল? পরের কোশ্চেনটা হচ্ছে একটি ক্লাসে 14 জন শিক্ষার্থীর গড় বয়স 17 বছর। যদি 32 বছর বয়সের একজন নতুন ছাত্র সেই ক্লাসে যোগ দেয় তাহলে 15 জন ছাত্রের গড় বয়স কত হবে? তাহলে প্রথমে কতজন ছাত্র ছিল 14 জন, এদের গড় কত ছিল 17। তাহলে এদের বয়সের যোগফল কত হবে 14 গুণ 17। তাহলে গুণ করলে কত পাচ্ছি 4 17 হচ্ছে 68, 8 হাত থেকে 6, 17কে 17 আর 6 হচ্ছে 23। এবার কি বলা আছে যে 32 বছর বয়সের একজন নতুন ছাত্র যোগ দেয়, তাহলে 14 জনের বয়সের যোগফল কত 238। তাহলে এদের সাথে কি হয় 32 বছরের একজন ছাত্র যোগ হয়, তাহলে যোগফল কত হবে 8 আর 2 10, 7 থেকে 1 7 2 270। তাহলে এই যে 270 এটা কত জনের বয়সের যোগফল, তাহলে 14 জন আগে ছিল একজন যোগ দিয়েছে, তাহলে তার মানে কত 15 জনের। এবার 270কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে 15 জনের গড় পেয়ে যাব। তাহলে 15 দিয়ে কাটছি, দেখো প্রথমে 5 দিয়ে কাটছি 3 5 15, 5 দিয়ে কাটছি 5 5 25, 7 থেকে 2 5 4 5 20, 3 দিয়ে কাটছি 3 1 3 3 18 54। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 3 আমার সঠিক অ্যান্সার 18। পরের কোশ্চেনটি হচ্ছে তিনটি সংখ্যার যোগফল 123 যদি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 3:4 এবং দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত 3:5 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কটি সহজভাবে করার জন্য দেখো আমি প্রথম সংখ্যাকে এ ধরে নিলাম, দ্বিতীয় সংখ্যাকে বি। তাহলে a:b কত হবে 3:4। এরপর কি বলা আছে দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাকে আমি বি ধরেছি, তাহলে তৃতীয় সংখ্যাকে কি ধরলাম সি। তাহলে b:c কত হচ্ছে 3:5। এবার a:b:c বার করতে গেলে তোমরা সিম্পল এখানে দ আকারে গুণ করে দিলে তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তাহলে a:b:c কত হবে 3 3 কত 9, 3 4 12, 4 5 20। তাহলে কত পেলাম 9:12:20। তাহলে তিনটে সংখ্যার অনুপাত পেলাম আমি 9 12 এবং 20। তাহলে 9 এবং 12 এবং 20 অনুপাতের যোগফল কত 41। কিন্তু তিনটে সংখ্যার যোগফল কত দেওয়া আছে 123। তাহলে 41 সমান কত 123। এবার কি চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত 12। তাহলে 41 সমান যদি 123 হয়
তাহলে 12 সমান কত, উল্টে যাবে 12/41 গুণ কত 123। তাহলে 41 দিয়ে 123কে কতবার যাবে, 3 বার। তাহলে 3 গুণ 12 কত 36। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 42 গুণ 3 যোগ 25 গুণ 3 বিয়োগ 14/7 গুণ 5। তাহলে সর্বপ্রথম কার কাজ হয়, সরলীকরণের নিয়মে সর্বপ্রথম হয় ভাগের কাজ। তাহলে প্রথমে আমরা কি করব, ভাগের কাজ করব। তাহলে 7 দিয়ে 14কে ভাঙলে কত হচ্ছে, 2 বার যাচ্ছে। তাহলে 42 গুণ 3 কত হবে, 3 দুগুণে 6, 3 4 12, 126 যোগ 3 পজিশন কত, 3 পজিশন হচ্ছে 75 মাইনাস 5, এখানে আছে 2, 2 এর আগে কি আছে গুণ, তাহলে 5 দুগুণে কত 10। তাহলে দেখো 126 যোগ 75 মাইনাস 10। এরপর কি হবে, যোগের কাজ। কিন্তু শুধু যোগ আর বিয়োগ যদি থাকে তাহলে যে কোনো একটা কাজ তোমরা আগে পিছিয়ে করতে পারবে, বোঝা গেল। শুধু যদি যোগ আর বিয়োগ থাকে তাহলে যে কোনো একটা কাজ মানে যোগও আগে করতে পারো বিয়োগও আগে করতে পারো, এটা তোমার পার্সোনাল চয়েস, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে দেখো আমি প্রথমে বিয়োগটা করলাম, তাহলে 75 থেকে 10 গেলে কত থাকে 65, 126-এর সাথে 65 যোগ করে দিলে আমি পেয়ে যাব 6 আর 5 11, 1 হাত থাকে 1, 6 আর 2 8, 1 9, 1 বসে যাবে। তাহলে কত সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 3 আমার সঠিক অ্যান্সার 191। পরের কোশ্চেনটা হচ্ছে একটি ক্লাসে 40% ছেলে এবং মেয়ের সংখ্যা 54, ক্লাসে ছেলেদের সংখ্যা কত। এখানে কি বলা আছে, একটি ক্লাসে 40% ছেলে আছে, তাহলে এখানে আমি বয়েজ অ্যান্ড গার্লসের অনুপাত বার করব। তাহলে এখানে যদি 40% ছেলে থাকে তাহলে মেয়ে কত থাকবে, 100-র মধ্যে 60%। এবার কি করব, এদেরকে কাটবো, কেটে ছোট করব। তাহলে দেখো 20 দিয়ে যাচ্ছে, 20 দোকানে 40 এবং 3 20 60। তাহলে ছেলে এবং মেয়েদের অনুপাত কত পেলাম, 2:3। এবং মেয়েদের সংখ্যা কত আছে 54, তাহলে মেয়েদের সংখ্যা আছে 54। তাহলে এটা কত গুণ, এটা হচ্ছে 18 গুণ, 3 18 54। তাহলে ছেলেদের সংখ্যা কত হবে, গুণ 18। তাহলে 18 দোকানে কত 36। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একজন ব্যক্তি 20টি কলম প্রতি টাকা দরে কিছু কলম কিনে 15টি কলম প্রতি টাকা দরে বিক্রি করেন, লাভের শতাংশ কত। তাহলে সে কি করেছে, 20টি কলম প্রতি টাকা মানে 1 টাকায় 20টি কলম কিনেছে এবং 1 টাকায় 15টি কলম বিক্রি করেছে। তাহলে দেখো আমি একদিকে লিখবো সিপি আর আরেক দিকে মানে নিচে লিখবো এসপি। এবার আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি যে আমার কাছে 30 টাকা আছে, ঠিক আছে, 2টি কলম আছে, 2টি কলমের দাম 30 টাকা। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমার কাছে 2টি কলম আছে, 2টি কলমের দাম হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলমের দাম কত হবে, তুমি কি করবে, 30কে 2 দিয়ে ভাগ করবে, যেহেতু 2টি কলম আছে। তাহলে আমরা কি করি যে একটি বস্তুর দাম বার করার জন্য কি করি, যত টাকা জিনিস কিনেছি টাকাটা উপরে আর বাই কি করি যতগুলি জিনিস কিনেছি। তাহলে এখানে 20টা কলম কিনেছি ক টাকায়, 1 টাকায়। তাহলে একটি কলমের দাম কত হবে, 1/20। এখানে 15টি কলম বিক্রি করেছি কত টাকায়, 1 টাকায়। তাহলে একটি কলমের দাম কত হবে, 1/15। এবার এদেরকে কি সমান সমান করব, সমান সমান করার জন্য কি করতে হবে, এদের নিতে হবে লসাগু। তাহলে 20 এবং 15 লসাগু কত 60। তাহলে আমরা 60 দিয়ে গুণ করে দেবো, দুজনকে 60 দিয়ে গুণ। তাহলে দেখো 3 20 60, তাহলে সিপি কত হচ্ছে 3 টাকা, 4 15 60, এসপি কত হচ্ছে 4 টাকা। তাহলে 3 টাকায় আমি কিনেছি, 4 টাকায় বিক্রি করেছি, তাহলে কত টাকা লাভ, 1 টাকা লাভ। কার উপর, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত 3 টাকা। তাহলে 3 টাকার উপর লাভ, পার্সেন্ট বসানোর জন্য কত গুণ 100। তাহলে 100/300 সমান আমরা কি জানি, 33.13% বা 33.33%। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 5 বছরের জন্য একটি টাকার উপর সরল সুদ আসলের 20% সমান, কত বছরের সুদ মূলধনের সমান হবে। এখানে বলেছে কি, এখানে বলা হয়েছে যে কত বছরের সুদ মূলধনের সমান হবে। তাহলে আমি আসল ধরলাম 100 টাকা, আসল কত ধরলাম 100। তাহলে 5 বছরে কত শতাংশ সুদ পেয়েছে, 20%। কত শতাংশ সুদ পেয়েছে, 20%। তাহলে আয় কত হবে, আয় হবে 20। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে 100-র 20% কত, 20 টাকা। তাহলে এটি কত বছরে পেয়েছে, 5 বছরে। তাহলে কি চেয়েছে, কত বছরে সুদ মূলধনের সমান হবে। তাহলে মূলধন কত, 100 টাকা। তাহলে একদিকে লিখবো আমি বছর, একদিকে লিখবো আমি সুদ। এবার কি করব, দেখো 5 বছরে কত টাকা সুদ পেয়েছি,
20 টাকা। যেহেতু 5 বছরে একটি টাকার উপর সরল সুদ আসলের 20%, আসল ধরলাম আমি 100, তাহলে আসলের 20% মানে 100 20% কত 20 টাকা হবে। তাহলে 5 বছরে কত টাকা সুদ পেয়েছি 20 টাকা। তাহলে 100 টাকা সুদ পেতে গেলে কত টাকা সুদ পেতে হবে মানে আসলের মূলধন। তারপর কি বলা হয়েছে যে কত বছরের সুদ মূলধনের সমান হবে, তাহলে মূলধন কত 100, তাহলে 100 টাকা সুদ পেতে গেলে আমার কত বছর লাগবে, তাহলে উল্টে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 20 চলে আসবে নিচে, গুণ কত আছে 5, তাহলে 20 দিয়ে কাটছি, 5 20 কত 100, 5 5 কত 25, 25 হচ্ছে কি আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 2 আমাদের কি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে এম এর কোন মানের জন্য 58524 এম 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কত আছে 58524 এবং এম, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, যে 9 দিয়ে যদি কোনো সংখ্যা যায় ভাগ যায়, তাহলে সেই সংখ্যার যেই সংখ্যাকে ভাগ দেবো সেই সংখ্যার যে যোগফল মানে অঙ্কের যে যোগফলও 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এদের সংখ্যাকে আমি যোগ করব। তাহলে দেখো 5 আর 8 13, 13 আর 5 18, 18 আর 2 20, 20 আর 4 কত 24, তাহলে 24-এর সাথে কত যোগ করলে আবার 9 দিয়ে ভাগ হবে। তাহলে এম এর জায়গায় যদি আমি 3 রেখে দিই, তাহলে 24 আর 3 কত হবে 27, তাহলে 27 কি 9 দিয়ে ভাগ যায়, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে 3। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 8 বছরের জন্য 10% বার্ষিক হারে কোন টাকার উপর সরল সুদ 8000 টাকা, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে একই পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে। এখানে কি বলা আছে যে 8 বছরের জন্য 10% হারে কোন টাকার উপর সরল সুদ 8000 টাকা। তাহলে দেখো এই অঙ্কটা আমি খুব সহজে করাচ্ছি, আমি কোনো রকম সূত্র আমি এখানে লিখবো না, না সরল সুদের না চক্রবৃদ্ধি সুদের, আমি সিম্পল বেসিক থেকে অঙ্কটি করাবো। তো দেখো এখানে কি বলেছে 8 বছরের জন্য 10% বার্ষিক হারে কোন টাকার সরল সুদ কত 8000 টাকা। তাহলে সে অবশ্যই 8 বছর ধরে 10% হারে সুদটা পেয়েছে। তাহলে 8 বছর যদি 10% হারে সুদ পায় তাহলে কত পার্সেন্ট সুদ হবে, তাহলে সুদ মানে আয় কত হবে, আয় হবে 80%। তাহলে 80%-এর ভ্যালু কত দেওয়া আছে 8000 টাকা, তাহলে 80% সমান সমান কত 8000। তাহলে আসল কত হয়, আসল হয় 100%, তাহলে 100% সমান কত উল্টে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 80 চলে আসবে নিচে, গুণ কত 8000। এবার কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, তাহলে কতবার যাবে 100 বার। তাহলে পি কত হচ্ছে, পি সমান কত হচ্ছে 10,000 টাকা। এবার কি বলা আছে 3 বছরের জন্য বার্ষিক 10% হারে একই পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে বছর কত আছে 3 বছর, সুদ কত মানে আর কত, আর হচ্ছে 10%, আর চক্রবৃদ্ধি সুদ যদি তোমরা মানে চক্রবৃদ্ধি সুদের যে কোনো অঙ্ক যদি তোমরা ফ্র্যাকশন ধরে করো তাহলে অঙ্কটি কিন্তু খুব সহজে হয়ে যায়। কিন্তু কোনগুলো সহজ হয় না, যেগুলো উল্টো পাল্টা সংখ্যা থাকে, যেরকম 7%, 9%, এইগুলো একটু সমস্যা হয়, কিন্তু এগুলোরও উপায় আছে। সে উপায় আমি যদি এরকম অঙ্ক আসে 9%, 7%, তাহলে এরও শর্ট ট্রিক্স মানে সহজ নিয়মে বলে দেবো। তাহলে দেখো আপাতত যে অঙ্কটা সেই অঙ্কটা দেখি আমি। তাহলে 10%-এর ফ্র্যাকশন কত, 10%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/10। তার মানে 1/10 মানে কি, মানে নিচেরটা কি হয়, নিচেরটা হয় আসল মানে পি, আর উপরেরটা কি, উপরেরটা হয় সুদ আসল মানে পি প্লাস আই। তাহলে আমার 10 টাকার উপর 1 টাকা আমি সুদ পাচ্ছি, তাহলে একদিকে লিখবো আমি পি আর একদিকে পি প্লাস আই। তাহলে পি কত হচ্ছে, পি হচ্ছে আমার 10 টাকার উপর 1 টাকা সুদ পেয়ে আমার কত হচ্ছে সুদ আসল 11। তাহলে এইরকম কত বছর হচ্ছে 3 বছর, তাহলে 3 বার লিখবো, তাহলে 3 বার লিখবো 10/11, 10 থেকে 11। এবার কি করবো এদের গুণ, এবার কি করব সরি দেখো, তাহলে 10 গুণ 10 গুণ 10 মানে কি 10-এর কিউব, 10-এর কিউব কত 1000, 11-র কিউব 11 গুণ 11 গুণ 11 মানে কি 11-কে 3 বার গুণ মানে কি 11-র কিউব, 11-র কিউব কত 1331। এবার কি বলেছে যে সুদ কত, তাহলে দেখো আসল আমি কত পেলাম 1000 টাকা, সুদ আসল কত পেলাম 1331, তাহলে সুদ কত হবে এখান থেকে মাইনাস করে দিলে পেয়ে যাবো, তাহলে সুদ কত হচ্ছে 331। আসল যদি আমার 1000 টাকা হয়, সুদ আসল যদি 1331 টাকা, তাহলে সুদ কত হবে 331। তাহলে এটা আমরা কি পেলাম, এটা পেলাম আমরা আসল সুদ এবং সুদ আসলের অনুপাত।
তাহলে আসল কত আছে, আসল আছে 10,000, কিন্তু অনুপাতে কত পেয়েছি আমি 1,000। তাহলে 1,000-এর মান কত দেওয়া আছে, 10,000, কত আছে 10,000। তাহলে এটার কত গুণ, এটা হচ্ছে 10 গুণ। তাহলে সুদও কি হবে, সুদও হবে 10 গুণ। তাহলে 331 গুণ 10 কত হবে, 3,310। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি বস্তুর উপর 10% ছাড় দেওয়ার পরও 10% লাভ হয়, যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভের শতাংশ কত। তো এই অঙ্কটি করার আগে তোমাদের একটি কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটি হচ্ছে সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। তাহলে এখানে সিপি কত দেওয়া আছে, সিপি দেওয়া নেই, সিপি আমি ধরলাম 100, সিপি ধরলাম আমি 100। এরপর প্রফিট, প্রফিট কত আছে 10% লাভ। লাভ আমরা কি করি, 100 সাথে যোগ করি, তাহলে প্রফিট কত হবে 110 সমান সমান এমআরপি দেওয়া নেই, এমআরপি আমি বার করব, ইন্টু ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত আছে 10%, তাহলে 10% যদি ডিসকাউন্ট হয় তাহলে কত পার্সেন্ট জিনিসটা বিক্রি করেছি 90%। তাহলে ডিসকাউন্ট মানে ছাড় আমরা কি করি 100 থেকে মাইনাস করি। এবার কাটাকাটি করলে আমরা এমআরপি পেয়ে যাব। তাহলে দেখো 0 0 কেটে দিলাম, কমন আছে যেহেতু, তাহলে সিপি অনুপাত এমআরপি, এমআরপি কত হবে, তাহলে সিপি আমি ধরেছিলাম 100, এমআরপি কত হলো, দেখো সমানের এদিকে আছে 11 গুণ 100 মানে কত 1100, সমানের ওদিকে আছে 9, তাহলে বাই কত হবে 9। এবার দেখো এটা কি অনুপাত, তাহলে তাহলে 100-র নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে 9 গুণ 100 কত 900, তাহলে 1100 গুণ 1 কত হবে 1100। এবার আমি কি করব, কাটাকাটি, দেখো 2 শূন্য কমন আছে কেটে যাবে, তাহলে 9 থেকে, তাহলে 9 টাকার জিনিস আমি 11 টাকা বিক্রি করছি, তাহলে কত টাকা লাভ করেছি 2 টাকা, কার ওপর 9-এর ওপর, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, তাহলে 200/9 কত হবে 22.22। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3। কিন্তু এই অঙ্কটির আর একটা সহজ নিয়ম আছে, আমি তোমাদের বলে দিই, খুবই সহজ নিয়ম। তো এই ধরনের অঙ্ক তোমাদের বেশি কিছু করতে হবে না, সিম্পল একটা টিপস। এখানে কি বলা আছে, এখানে লিখবে তোমরা সিপি আর এমআরপি। তাহলে সিপি এখানে কি বলছে 10% ছাড়, মানে সিপি কত হবে 90, এবং 10% লাভ মানে কত 110, তাহলে কত টাকা লাভ করা হয়েছে 20 টাকা, কার ওপর 90-এর ওপর, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100। এই যে ক্যালকুলেশনটা করলে তোমাদের অ্যান্সার কি হবে 22.22। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, তিনটি সংখ্যার অনুপাত কত 6:8:9, তিনটি সংখ্যার যোগফল কত 46, তাহলে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি। তাহলে দেখো এখানে 6:8:9 আছে, আমি কি করলাম এদের কোএফিসিয়েন্ট x ধরে নিলাম, কোএফিসিয়েন্ট x, তাহলে 6x 8x 9x এর যোগফল কত হবে 23x, তাহলে 23x ইজিক্যাল টু কত 460, x ইজিক্যাল টু কত হবে 23 দিয়ে কাটাকাটি যাবে, 23 দুগুণে 46 একটা শূন্য, তাহলে x ইজিক্যাল টু কত হবে 20। এখানে কি বলেছে সবচেয়ে বড় সংখ্যা কত 9x, তাহলে 9 আর x এর মানে মাঝখানে কিছু কি আছে গুণ আছে, তাহলে 9 গুণ x এর মান কত 20, তাহলে 20 কত হবে 180। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রমে 7600 টাকা এবং 6688 টাকা, কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য মানে কি এমআরপি, এমআরপি কত দেওয়া আছে 7600 টাকা, এবং এসপি মানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে 6688। এবার কি করবো, এদেরকে কেটে ছোট করে নেবো। দেখো আমি দেখতে পাচ্ছি দুটি সংখ্যা 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দুটি সংখ্যা 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 8 দিয়ে কাটছে আমি, 8 9 72, হাত থেকে কত 4, 5 8 40 একটা শূন্য, 8 দিয়ে কাটছি, 8 8 64, হাত থেকে 2, 3 8 24, হাত থেকে 4, 6 8 48। এবার কত দিয়ে যাচ্ছে, এবার যাচ্ছে অবশ্যই 2 দিয়ে তো যাচ্ছে, হ্যাঁ 19 দিয়ে যাচ্ছে, 19 দিয়ে যাচ্ছে, 5 19 95 একটা শূন্য, 4 19 76, 83 থেকে 76 করে হাত থেকে 7, 4 19 76, আবার যাচ্ছে কত দিয়ে 2 দিয়ে, 25 দুগুণে 50, 22 দুগুণে 44, তাহলে 25 টাকা জিনিস আমি 22 টাকা বিক্রি করেছি, তাহলে কত টাকা ছাড় দিয়েছি আমি 3 টাকা, কার ওপর 25-এর ওপর, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100। তাহলে দেখো 25 দিয়ে 100 কতবার যাচ্ছে 4 বার, তাহলে 3 4 কত 12%, তাহলে 12% আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, নিচের কোনটি সর্বনিম্ন সংখ্যা যা 27 36 56 12 10 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আর কি সর্বনিম্ন, তাহলে কি সেই সংখ্যাটি 27 দিয়েও ভাগ যাবে, 36 দিয়েও ভাগ যাবে,
56 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে এবং 10 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে শেষে কি আছে 10, তাহলে 10 দিয়ে সেই সংখ্যাটি ভাগ যাবে যার শেষে 10 আছে। তাহলে অপশনে আমি একটা অপশনই দেখতে পাচ্ছি, অপশন নাম্বার 4, যার শেষে একটি শূন্য আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এর আর একটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে 27, তাহলে 27 দিয়ে কোনো একটি সংখ্যা ভাগ যদি যায় তাহলে সেটা অবশ্যই 9 দিয়েও ভাগ যাবে। তাহলে আমি দেখব যে 9 দিয়ে কোন সংখ্যাটি ভাগ যাচ্ছে, আর 9 দিয়ে বিভাজিত নিয়ম হচ্ছে কি সংখ্যার যোগফল। সংখ্যার যোগফল 9 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন নম্বর এতে কি আছে 5, 9, 5 এবং 3, একে যোগ করলে কত পাবো? 22। 22 দিয়ে 22 9 দিয়ে ভাগ যায়? যায় না, কেটে দেবো। 8, 5, 8 এবং 4 যোগ করলে কত হচ্ছে? 25। 25 9 দিয়ে ভাগ যায়? যায় না, কেটে দেবো। 7, 6, 9 এবং 4 যোগ করলে কত হচ্ছে? 26। 26 9 দিয়ে ভাগ যায় না, কেটে দেবো। 7, 5, 6 যোগ করলে কত হচ্ছে? 18। 18কে 9 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়, 9 দোকানে 18। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? আবারও অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড তিনজন ছাত্র। এক্স ওয়াই থেকে 40% বেশি নম্বর পেয়েছে এবং জেড এর থেকে 20% কম নম্বর পেয়েছে। ওয়াই যদি 480 নম্বর পায় তাহলে জেড কত নম্বর পেয়েছে? এখানে প্রথমে কি বলা হয়েছে? এক্স ওয়াই এর থেকে 40% বেশি নম্বর পেয়েছে। তাহলে এক্স ওয়াই এর থেকে 40% বেশি নম্বর পেয়েছে। তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে? দেখো এখানে এর থেকে কার সাথে আছে? ওয়াই এর সাথে। তাহলে ওয়াই কত হবে? এখানে 100। তাহলে ওয়াই এর থেকে 40% বেশি, তাহলে এক্স কত হবে? 140। তাহলে এদের অনুপাত কত হবে? দেখো 0 0 কমন আছে, কেটে যাবে। 2 দিয়ে কাটছি, 7 দোকানে 14, 5 দোকানে 10। তাহলে এক্স ইস টু ওয়াই কত? 7 ইস টু 5। এরপর কি বলা হয়েছে? জেড এর থেকে 20% কম। তাহলে জেড এর থেকে 20% কম কে? এক্স। তাহলে এক্স ইস টু জেড কত হবে? এখানে এর থেকে কার সাথে আছে? জেড এর সাথে। তাহলে জেড যদি 100 হয়, এক্স কত হবে? 20% কম মানে কত? 80। তাহলে 20 দিয়ে কাটছি, 4 20 80, 5 20 100। তাহলে এক্স ইস টু জেড কত হচ্ছে? 4 ইস টু 5। এবার আমাকে কি বার করতে হবে? এক্স ইস টু ওয়াই ইস টু জেড। কিন্তু এক্স ইস টু ওয়াই ইস টু জেড বার করার আগে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা যখন এ ইস টু বি ইস টু সি বার করি তখন কি দেওয়া থাকে? যে এর সাথে বি, বি এর সাথে এ ও রেশো বানায়, বি এর সাথে সি ও রেশো বানায়। বোঝা গেল? কিন্তু দেখো যখন আমরা এ ইস টু বি সমান সমান সামথিং কিছু একটা হয়, তারপরে কি করি? বি ইস টু সি। দেখো বিটা ডবল থাকে, আর যেটা ডবল থাকে তাকে আমরা মাঝখানে লিখি। এবার দেখো এখানে এক্স আর ওয়াই আছে, এক্স আর জেড আছে, তাহলে ডবল কে আছে? ডবল আছে এক্স। তাহলে এক্স কে কোথায় লিখবো আমরা? মাঝখানে। তাহলে প্রথমে তুমি এক্স বা জেড যে কোনো একটা লিখতে পারো, প্রথমে ওয়াই লিখছি। ওয়াই ইস টু এক্স ইস টু জেড। তাহলে ওয়াই ইস টু এক্স কত হবে? দেখো এখানে এক্স ইস টু ওয়াই কত আছে? 7 ইস টু 5। তাহলে ওয়াই ইস টু জেড কত হবে? উল্টিয়ে যাবে। তাহলে 5 ইস টু কত হবে? 7। যদি বুঝতে না পারো আবার বলছি, দেখো এখানে এক্স ইস টু ওয়াই আছে 7 ইস টু 5, তার মানে এক্স এর মান কত? 7 আর ওয়াই এর মান 5। তাহলে ওয়াই ইস টু জেড কত হবে? তাহলে উল্টিয়ে যাবে। তাহলে ওয়াই এর মান কত? 5 আর এক্স এর মান 7। তাহলে ওয়াই ইস টু জেড কত? ওয়াই ইস টু এক্স কত হবে? 5 ইস টু 7। এরপর কি বলা হয়েছে? যে এক্স ইস টু জেড, তাহলে এক্স এর মান 4, জেড এর মান 5। তাহলে এক্স ইস টু জেড কত হবে? 4 ইস টু 5। এবার ফাঁকা ঘর কি করব? পাশের প্রতিবেশী দিয়ে ভরাট করে দেবো। তাহলে এই ঘরের পাশের প্রতিবেশী কি আছে? 7, তাহলে 7 দিয়ে ভরাট। এই ঘরের পাশের প্রতিবেশী আছে 4, 4 দিয়ে ভরাট। এবার কি করব? গুণ। দেখো 4 5 কত? 20, অনুপাত 4 7 কে 28, অনুপাত 5 7 কে 35। দেখো এবার কি বলা আছে? যে ওয়াই যদি 480 হয়, এখানে ওয়াই এর মান কত দেওয়া আছে? 480, আর ওয়াই এর অনুপাতের মান কত? 20। তাহলে 20 অনুপাতের মান কত? 480। এবার কি বলা হয়েছে? যে জেড এর মান কত? জেড এর মান কত? 35 অনুপাতের মান। তাহলে 35 সমান কত? উল্টিয়ে দেবো। তাহলে 35 চলে যাবে উপরে, 20 চলে আসবে নিচে, গুণ কত? 480। 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটছি, 24 দোকানে 48। 24 গুণ 35 কত হবে? 5 24 সঙ্গে 120, 0 হাত থাকে 12, 3 24 সঙ্গে 72, আর 12 কথা 84। তাহলে 840, 840 আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে রাকেশ, মহেশ এবং পুনেশ একসাথে 20 মিনিটে একটি চেয়ার তৈরি করতে পারে। রাকেশ এবং মহেশ একসাথে 25 মিনিটে চেয়ারটি তৈরি করতে পারে। সেই চেয়ারটি তৈরি করতে পুনেশের একা কত সময় লাগবে?
দেখো এখানে বলা হয়েছে যে রাকেশ, মহেশ এবং পুনেশ, তাহলে রাকেশকে আমি আর বলে রিপ্রেজেন্ট করলাম, মহেশকে এম এবং পুনেশকে পি। তাহলে আর প্লাস এম, সরি প্রথমে আর হবে, তাহলে আর প্লাস এম প্লাস পি কত মিনিটে করছে? 20 মিনিটে। এরপর কি বলা আছে? রাকেশ এবং মহেশ, তাহলে রাকেশকে কি বললাম আমি? আর, এবং মহেশকে এম। তাহলে আর প্লাস এম, আর প্লাস এম কত মিনিটে করছে? 25 মিনিটে। সেই চেয়ারটি তৈরি করতে পুনেশের কত সময় লাগবে? কার কত সময় লাগবে? পুনেশের। তাহলে দেখো এদের লসাগু কত হবে? লসাগু হবে 100। লসাগু কত নেবো? 100। তাহলে 20 দিয়ে কতবার যাচ্ছে? 5 বার, এবং 25 দিয়ে 4 বার। দেখো এখানে আর প্লাস এম প্লাস পি কত আছে? 5, আর প্লাস এম আছে 4। তাহলে আমি যদি এখান থেকে এটা মাইনাস করি, তাহলে আর আর কেটে যাবে, এম এম কেটে যাবে, থাকবে কি? পি। পি ইজিক্যাল টু কত হবে? 4, সরি পি ইজিক্যাল টু কত হবে? পি ইজিক্যাল টু 5 থেকে 4 গেলে কত হবে? 1। তাহলে পি এর ক্ষমতা কত পেলাম? মানে পুলিশের 1 পেলাম। তাহলে 1 ক্ষমতায় যদি 100 কাজ করে, তাহলে 100 বাই 1 কত হবে? 100। তাহলে কতদিন সময় লাগবে? 100 মিনিট। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একজন ব্যক্তি একটি বস্তু ক্রয় করে এবং 20% লোকসানে সেটি বিক্রি করে। যদি তিনি বস্তুটি 30% কম দামে কিনে 125 টাকা বেশি দামে বিক্রি করেন, তাহলে তিনি 50% কম লাভ করেন। দেখো একটা হয় কি? একটা হয় সিপি, আর একটা হয় কি? এসপি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে কেনা দাম, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, মানে বিক্রি করা দাম। আচ্ছা এখানে কি বলা আছে যে একজন ব্যক্তি একটি বস্তু 20% লোকসানে সেটি বিক্রি করে, তার মানে সেই মানুষটি 100% জিনিস 20% লোকসানে, মানে কত? 80% বিক্রি করে। এরপর কি বলা আছে? যদি তিনি বস্তুটি 30%, এরপর কি বলা আছে? যদি তিনি বস্তুটি 30% কম দামে কিনে 125 টাকা বেশি দামে বিক্রি করেন, তাহলে 30% কম দামে কিনতো, তাহলে 30% কম দামে যদি কিনে, তাহলে কত দামে কিনতো? 70% দামে, মানে 100 থেকে 30 মাইনাস, তাহলে কত? 70 বাই 100। এবং 125 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 125 টাকা বেশি দামে বিক্রি করতো। তাহলে এখানে কি? বিক্রয়ের জায়গায় 125 প্লাস 125। এরপর বলা হয়েছে তাহলে তিনি 50% লাভ করেন। তাহলে লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের জায়গায় কি করবো আমি? 150 বাই 100, এই দুটো কি সমান সমান। এবার কাটাকাটি করলে আমরা অ্যান্সার আমাদের পেয়ে যাব। 100 কেটে যাবে, 100 নিচের শূন্য উপরের শূন্য কেটে যাবে, নিচের শূন্য উপরের শূন্য কেটে যাবে। 7×15 কত? 105% ইজিক্যাল টু কত? 80% প্লাস কত? 125। তাহলে সমানের ওদিকে কত আছে? 80%, সমানের এদিকে 105, তাহলে সমানের ওদিকে 80 আছে প্লাস আকারে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 105 থেকে 80% চলে গেলে কত থাকে? 25%। 25%-এর মান কত আছে এখানে? 25% সমান 125। তাহলে 25% সমান যদি 125 হয়, তাহলে 100% সমান কত? কেননা সিপি আমি কত ধরেছিলাম? 100। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 25 আসবে নিচে, ইন্টু কত? 125। তাহলে কাটাকাটি যাবে, 25 দিয়ে কাটছি, 5 25 100, 5 × 100 কত? 500। অপশন নম্বর 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, মনীষ একটি কাজ 48 দিনে সম্পন্ন করতে পারে এবং প্রতাপ একা মনীষের অর্ধেক সময় একই কাজ শেষ করতে পারে। তারা একসাথে মোট কাজের 1/4 ভাগ কত দিনে সম্পন্ন করতে পারবে? মনীষকে আমি এম ধরলাম, তাহলে এম কত দিনে সম্পন্ন করতে পারে? 48 দিন। প্রতাপ মানে পি ধরলাম প্রতাপকে, তাহলে প্রতাপ মনীষের অর্ধেক দিনে কাজ সম্পূর্ণ করে, তাহলে মনীষের যদি 48 দিন সময় লাগে, তাহলে প্রতাপের কতদিন লাগবে? 24 দিন। লসাগু কত নেবো আমি? লসাগু নেবো 48। তাহলে 48 দিয়ে 48 কবার যাবে? একবার। 24 দিয়ে 2 বার। এবার কি বলা হয়েছে যে তারা একসাথে মোট কাজের 1/4 ভাগ, তাহলে মোট কাজ কত? 48। 48-এর 1/4 ভাগ কত হবে? 4 দিয়ে ভাঙছি কত? 4 × 48, তাহলে কত হচ্ছে? 12 কাজ। তাহলে 12 কাজ করবে কারা? করবে এম এবং পি, মানে মনীষ এবং পুনেশ। তাহলে মনীষ এবং পুনেশের কার্যক্ষমতার অনুপাত কত? মনীষের 1 এবং প্রতাপের 2, তাহলে 1 আর 2 কত? 3, তাহলে 3 দিয়ে ভাঙলে আমরা কত পাবো? 3 × 4 = 12। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নম্বর 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি নৌকা একটি অভিন্ন গতিতে 54 কিমি দূরত্ব কভার করে। নৌকার গতি 3 কিমি/ঘন্টা বাড়ানো হলে একই দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগবে। নৌকার মূল গতি কত? এখানে কি বলা হয়েছে যে একটি অভিন্ন গতিতে 54 কিমি দূরত্ব অতিক্রম করবে। প্রথমে যে গতিটা থাকবে তার থেকে 3 কিমি বাড়ানো হবে, সেই জন্য 3 ঘন্টা কম সময় লাগবে। দেখো এই অঙ্কটা শর্টকাট কোনো নিয়ম নেই, একটাই নিয়ম আছে, সেটা অপশন
আর যদি অপশন ধরে না করতে চাও তাহলে এক্স ধরে করতে হবে, আর এক্স ধরে করতে গেলেই দ্বিঘাত সমীকরণের সমস্যায় পড়তে হবে। এবার দ্বিঘাত সমীকরণ পরীক্ষার খাতায় সলভ করা কোনো একটা ভালো কথা না, কোনো একটা ভালো দিক না এটা, কারণ দ্বিঘাত সমীকরণ সলভ করতে গেলে সময় তো লাগবে, আর কোনো একটা জায়গায় ভুল করলে তোমার কিন্তু অঙ্কটা ওখানে ভুল হয়ে যাবে, মানে হিউজ একটা সময় তোমার লেগে যাবে। তাহলে কি করব, এই ধরনের অঙ্ক আমরা অপশন ধরে খুব সহজে আমরা সিম্পলিফাই করে নেবো। দেখো এখানে বলা আছে যে 54 কিমি দূরত্ব সে অতিক্রম করবে, 54 কিমি, তাহলে দুই দিকে আমরা 54 কিমি লিখবো। এবার প্রথমে কি বলা আছে যে নৌকার মূল গতি, এবার নৌকার মূল গতি কিছু একটা ছিল, তাহলে আমি ধরলাম 6 হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে আমি 6 দিয়ে প্রথমে ভাগ দেবো। এবার তারপরে কি বলা আছে নৌকার গতি 3 কিমি বাড়ানো হবে, তাহলে 6 থেকে 3 বাড়ালে কত 9 হয়ে যাবে, 6 + 3 9। এবার কি 3 ঘন্টা কম সময় লাগবে, তাহলে এদের ডিফারেন্স কত হবে 3, তাহলে দেখো 6 9 54, 9 6 54, তাহলে 6 আর 9 ডিফারেন্স কত 3, ইকুয়েশন স্যাটিসফাই। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি তোমার ক্লাসটি ভালো লেগে থাকে ক্লাসটি একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।